সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এবিএম শাহালম টিপু, সহকারী অধ্যাপক, ফারুকাবাদ ডিগ্রি কলেজ, ফারুকাবাদ। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় সংগঠন বিষয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় থাকবে বাণিজ্য কি এবং বাণিজ্যের আওতা কতটুকু পর্যন্ত বিস্তৃত। গত ক্লাসে আমি ব্যবসায়ের আওতা আলোচনা করতে গিয়ে বলেছিলাম ব্যবসায়ের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। আমি গত ক্লাসে শিল্প কি, শিল্পের আওতা কতটুকু পর্যন্ত বিস্তৃত বা ব্যাপৃত সে বিষয়ে তোমাদের সাথে কথা বলেছি। আজকে আমি আলোচনা করব বাণিজ্য কি বা বাণিজ্য বলতে আমরা কি বুঝি এবং বাণিজ্যের আওতা কতটুকু পর্যন্ত বিস্তৃত সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে উপভোগ করবে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত যেগুলি দরকার সেগুলি একটু নোট করে নেবে। আমি মূল আলোচনায় চলে আসি। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোগ বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে তার সমষ্টিকেই বাণিজ্য বলে। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো। আমরা শিল্পে যে সমস্ত পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তা বা প্রকৃত ব্যবহারকারীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় সেগুলো কার্যাবলী সমষ্টিকেই আমরা বাণিজ্য বলব। অর্থাৎ বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। এই শাখার মাধ্যমে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তারীর কাছে বা ব্যবহারকারীর কাছে পৌঁছানোর প্রয়াস চালানো হয়। এই কার্যাবলী সম্পাদন করতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতা দেখা দেয়। আমি একটু তোমাদেরকে চিত্রে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ উৎপাদক কাজ হচ্ছে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করা, আর উৎপাদক বা শিল্প পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদন করে মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আর এই মুনাফা অর্জন করতে গিয়ে শিল্পকে বা উৎপাদনকারীকে পণ্য সামগ্রী ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হয়। এই উৎপাদক এবং ভোক্তা, উৎপাদক পণ্য সামগ্রী উৎপাদন করবে এবং ভোক্তা বা ব্যবহারকারীকে ভোগ করবে। এই ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছাতে গিয়ে এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি হয়। সেই প্রতিবন্ধকতা বা বাধা সমূহকে আমরা পণ্য বন্টনকারী বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করে থাকি। আমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, পণ্য বন্টনের ক্ষেত্রে সৃষ্ট বাধা বা প্রতিবন্ধকতা সমূহ কি? একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে উৎপাদকের বা শিল্পের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার কাছে পৌঁছাতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলি দেখা যায় সেগুলি আমরা একটু দেখাতে পারি। ব্যক্তিগত বাধা বা প্রতিবন্ধকতা, ব্যক্তিগত বাধা বা প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত থাকতে পারে অর্থগত বাধা, তৃতীয়ত থাকতে পারে ঝুঁকিগত বাধা, চতুর্থত থাকতে পারে স্থানগত বাধা,
এরপরে থাকতে পারে কালগত বাধা, আরেকটা থাকতে পারে প্রচারগত বাধা। আমি কয়টা বাধার কথা বললাম দেখো। প্রথমে বলেছি ব্যক্তিগত বা সত্যগত বাধা বা প্রতিবন্ধকতা, তারপরে বলেছি অর্থগত বা অর্থগত বাধা, অর্থগত বা টাকার অভাবজনিত বাধা। 3 নম্বরে বলেছি ঝুঁকিগত বাধা। 4 নম্বরে বলেছি স্থানগত বাধা। 5 নম্বরে বলেছি কালগত বাধা বা প্রতিবন্ধকতা। এরপরে বলেছি প্রচারগত বাধা। এই সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি, যেগুলো বাণিজ্যের অন্তর্ভুক্ত। যেমন ব্যক্তিগত বাধা বা ব্যক্তিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদেরকে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে হয়, সেগুলো আমি আলোচনায় আসবো। অর্থগত বাধা দূর করার জন্য আমাদের প্রয়োজন পড়ে ব্যাংকের শরণাপন্ন হতে। ব্যাংক সেক্ষেত্রে এই অর্থগত প্রতিবন্ধকতা বাধা দূর করে থাকে। ঝুঁকিগত বাধা প্রতিবন্ধকতা আমাদেরকে বীমা প্রতিষ্ঠান সেক্ষেত্রে সহায়তা করে থাকে। স্থানগত বাধা দূর করার জন্য পরিবহন সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কালগত বাধা দূর করার জন্য গুদামজাতকরণের মতো কার্যক্রম আমাদের সম্পাদন করতে হয়। এরপরে প্রচারগত যে বাধা আছে সেই বাধা দূর করার জন্য আমরা বাজারজাতকরণ প্রসারমূলক কার্যক্রম সম্পাদন করে থাকি। সুতরাং এই যে টোটাল কাজগুলি করে থাকি, এগুলি করে থাকি মূলত শিল্পের উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। আর এই কাজটি সম্পাদনের মাধ্যমে শিল্প তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। আমরা চিন্তা আসবো বাণিজ্যের আওতা সমূহ। বাণিজ্যের আওতাটাকে আমরা কিভাবে দেখাতে পারি? বাণিজ্যের আওতা যদি আমরা আলোচনা করতে যাই তবে দেখব বাণিজ্য তার কার্যক্রম কতটুকু বিস্তৃত করে রাখছে বা বাণিজ্যের মধ্যে কি কি কার্যক্রম সম্পাদিত হয় তা নিয়েই বাণিজ্যের আওতা। সেই হিসেবে আমরা বাণিজ্যের যদি কাজগুলি বিশ্লেষণ করি তাহলে দেখব বাণিজ্যকে আমরা কিভাবে ভাগ করি। বাণিজ্যকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড। পণ্য বিনিময় বা ট্রেড, ইংরেজিতে বাণিজ্যকে আমরা কমার্স বলি, আর পণ্য বিনিময় বা যেটাকে আমরা ক্রয় বিক্রয় বলি, ক্রয় বিক্রয়। পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংযুক্ত কার্যাবলী যেটাকে ইংরেজিতে আমরা ট্রেড বলি। আর বাণিজ্যের দ্বিতীয় কাজ হচ্ছে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়ে সহায়তাকারী কার্যক্রম, যেগুলিকে আমরা পণ্য বিনিময় সহায়ক কার্য বলি। এই সহায়ক কার্যগুলি পণ্য বিনিময় সহায়ক কার্য, আমরা পুরোটি লিখি পণ্য বিনিময় সহায়ক কার্য। বাণিজ্যের কাজ কি তাহলে আমরা দেখলাম বাণিজ্যের মূলত 2টা কাজ। একটা হচ্ছে পণ্য বিনিময় বা পণ্য ক্রয় বিক্রয় করা বা ট্রেড সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা, এবং এই পণ্য বিনিময় বা ট্রেডে যে সমস্ত সমস্যা আছে, প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, সেই বাধা বা প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা করা। তাহলে এই দূর করার ব্যবস্থা করতে হলে আমরা কি করতে হবে? পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী সম্পাদন করতে হবে। তাহলে পণ্য বিনিময় বলতে আমরা কি বুঝি? সহজ অর্থে পণ্য বিনিময় বলতে ক্রয় বিক্রয় কার্যক্রমকে বোঝায়। আর এই ক্রয় বিক্রয় কার্যক্রমটা বাণিজ্যের আওতাভুক্ত। ক্রয় বিক্রয় কার্যক্রমটা কিভাবে সম্পাদিত হয় দেখো। ক্রয় বিক্রয়টা আবার আমরা দেখি যে ক্রয় বিক্রয় কার্যক্রমটা
দুই ভাবে সম্পাদিত হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে, অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে, দ্বিতীয়ত হয় বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে, বৈদেশিক বাণিজ্য। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য কি? সহজ কথা, অভ্যন্তরীণ বাণিজ্য হলো কোন দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হয় তখন তাকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলি। আবার বলছি, একটা দেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে, ভূ সীমারেখা আছে। এই নির্দিষ্ট ভূখণ্ড বা সীমারেখার মধ্যে যখন ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন হয় তখন তাকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলি। আর বৈদেশিক বাণিজ্য কাকে বলে? বৈদেশিক বাণিজ্য বলতে আমরা বুঝি যখন একটা দেশ আরেকটা দেশের সাথে ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যগুলি সম্পাদন করে তাকে আমরা বৈদেশিক বাণিজ্য বলি। অর্থাৎ সহজ কথায় একটা দেশের ভৌগোলিক সীমারেখা পার করে আরেকটা নির্দিষ্ট দেশের সাথে যখন আমরা ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করি তখন তাকে আমরা বৈদেশিক বাণিজ্য বলি। অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যবসায়ী যদি অন্য একটা স্বাধীন কোনো দেশের ব্যবসায়ীর সাথে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করে তখন সেই সম্পাদিত ক্রয় বিক্রয় কার্যক্রমটাকে আমরা বৈদেশিক বাণিজ্য হিসেবে আখ্যায়িত করব। ওকে, এবার আসি অভ্যন্তরীণ বাণিজ্যটাকে আমরা কি ভাগে ভাগ করতে পারি। অভ্যন্তরীণ বাণিজ্যটা সম্পাদিত হয় দুই ভাবে কি? একটা হচ্ছে পাইকারি ব্যবসা, পাইকারি ব্যবসার মাধ্যমে, আরেকটা হচ্ছে খুচরা ব্যবসার মাধ্যমে। দেখো পাইকারি ব্যবসাটা কি? পাইকারি ব্যবসা হলো যখন কোনো ব্যবসায়ী সরাসরি উৎপাদনকারী বা উৎপাদনকারী অনুমোদিত ডিলারদের কাছ থেকে অপেক্ষাকৃত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে এনে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করে তখন সেটাকে বলা হয় পাইকারি ব্যবসায়। আমি আবার বলছি, যে ব্যবসায় কোনো ব্যক্তি সরাসরি উৎপাদকের কাছ থেকে বা উৎপাদকের কোনো এজেন্টের কাছ থেকে অপেক্ষাকৃত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে এনে সেটা আবার লটে লটে বিভক্ত করে আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রয় করে সেই ব্যবসাটাকে বলা হয় পাইকারি ব্যবসা। অর্থাৎ পাইকারি ব্যবসার মাধ্যমে পাইকারি ব্যবসায়ী উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য কিনে এনে এমন ব্যবসায়ীর কাছে বিক্রয় করে যারা প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারী বা গ্রাহকের কাছে সরাসরি খুচরা করে একক পণ্য বা একাধিক পণ্য বিক্রয় করার ব্যবস্থা করে। যখন বাণিজ্য কার্যক্রমটা এইভাবে সম্পাদিত হয় তখন সেটাকে আমরা পাইকারি ব্যবসা করি। আর খুচরা ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসায় যে ব্যবসায় খুচরা ব্যবসায়ী পাইকারদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি পরিমাণে পণ্য কিনে এনে তার স্থানীয় যে গ্রাহক আছে, ব্যবহারকারী আছে, ভোক্তা আছে তাদের কাছে যখন ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করে পণ্য সামগ্রী বিক্রয় করে তখন সেই ব্যবসাটাকে আমরা বলি খুচরা ব্যবসা। এবার আসি বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি? আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। বৈদেশিক বাণিজ্যের কার্যক্রমটা এই তিন ভাবে সম্পাদিত হতে পারে। আমরা সহজে এটা বিশ্লেষণ করি, পরে আবার যখন তোমাদের সাথে সরাসরি দেখা হবে আরো বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমদানি কি? আমি পূর্বেই বলেছি বৈদেশিক বাণিজ্য হচ্ছে অন্য একটা দেশের সাথে নিচের দেশের যখন ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হয় তখন সেটাকে আমরা বৈদেশিক বাণিজ্য বলি। আর আমদানি বাণিজ্য হচ্ছে বিদেশ থেকে
কোনো পণ্য সামগ্রী যখন কিনে আনা হয়, ক্রয় করে আনা হয়, তখন সেটাকে বলা হয় আমদানি। অর্থাৎ নিজের দেশে উৎপাদিত হয় না, কিন্তু অন্য দেশে উৎপাদিত হয়। এই সমস্ত পণ্য আমাদের প্রয়োজন পড়ে। এই সমস্ত পণ্য যখন মানুষের প্রয়োজনে, গ্রাহকের প্রয়োজনে আমরা অন্য কোনো দেশের ব্যবসায়ীদের কাছ থেকে কিনে আনি, তখন সেই কার্যক্রমটাকে বলা হবে আমদানি ব্যবসা। রপ্তানি কি? রপ্তানি হচ্ছে দেশের উৎপাদিত পণ্য যখন অধিক পরিমাণে উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্য আমাদের দেশের চাহিদা মিটিয়ে অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট বা বাড়তি অংশ বিদেশে যখন যাদের প্রয়োজন তাদের কাছে যখন বিক্রি করি, যে প্রক্রিয়ায় বিক্রি করি সেটাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। বোঝা গেছে? তাই এরপর দেখো, আশা করি বিষয়টা বুঝছো। পুনরপ্তানি। পুনরপ্তানি হচ্ছে কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে এনে আবার তৃতীয় অন্য কোনো দেশে যখন আমরা পণ্যটা বিক্রয় করি, তখন সেটাকে আমরা পুনরপ্তানি হিসেবে আখ্যায়িত করি। যেমন বাংলাদেশ এবং ভারত থেকে ইউরোপের ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশ এবং ভারত থেকে চা আমদানি করে সেটা আবার বিশ্বের অন্যান্য দেশে তারা বিক্রয় করে থাকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা দেশের ব্যবসায়ী অন্য একটা দেশ থেকে পণ্য ক্রয় করে এনে তা আবার বিভিন্ন ভাগ করে বা প্যাকেটজাত করে বা এটা বিভিন্ন ধরনের পরিবর্তন করে আবার তৃতীয় কোনো দেশে বিক্রয় করে, তখন সেটাকে আমরা পুনরপ্তানি বলব। এবার আসি পণ্য বিনিময় সহায়ক কার্যক্রম। আমি বলেছি একটু আগে যেগুলি বলছি যে পণ্য বিনিময় কার্যক্রমের মধ্যে যে সমস্ত কার্যক্রম আছে, এই কার্যক্রম সম্পাদন করতে গেলে অনেক বাধা বা প্রতিবন্ধকতা দূর করা হয়। প্রতিবন্ধকতা দেখা দেয় এবং সেগুলো দূর করা হয়। 6টা প্রতিবন্ধকতার কথা বলেছি, নিশ্চয়ই মনে আছে। একটা হচ্ছে ব্যক্তিগত বাধা বা ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এরপরে বলেছি অর্থগত বাধা বা অর্থগত প্রতিবন্ধকতা। 3 নম্বরে বলছি ঝুঁকিগত বাধা বা ঝুঁকিগত প্রতিবন্ধকতা। 4 নম্বরে বলেছি সময়গত বাধা, সময় বা কালগত বাধা। 5 নম্বর বলেছি স্থানগত বাধা এবং 6 নম্বরে আমি বলেছিলাম প্রচারগত বাধা। এই সবগুলি বাধা ওভারকাম করার জন্য আবার বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়। যেমন ব্যক্তিগত বাধা দূর করার জন্য পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদন করতে হয়। অর্থগত বাধা প্রতিবন্ধ করার জন্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে হয়। ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য বিমান শরণাপন্ন, বিমা ব্যবস্থা শরণাপন্ন হতে হয়। স্থানগত বাধা দূর করার জন্য পরিবহন ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে হয়। আবার কালগত বা সময়গত বাধা দূর করার জন্য আমরা গুদামজাতকরণ করার কার্যক্রম গ্রহণ করে থাকি। এরপরে প্রচারগত বাধা দূর করার জন্য আমরা বাজারজাতকরণ প্রসারমূলক কার্যক্রম সম্পাদন করে থাকি। সুতরাং এই সমস্ত কার্যক্রম সম্পাদন করতে গেলে আমাদেরকে যথেষ্ট দিক, যথেষ্ট বিষয় বিবেচনা করে সেই কাজগুলি সম্পাদন করতে হয়। সুতরাং এই কার্যাবলী সম্পাদন করার জন্য বিভিন্ন সহায়ক কার্যাবলী সম্পাদিত হয়, সেগুলোকে আমরা ব্যবসায় সহায়ক কার্যাবলী বলে থাকি বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলে থাকি। সেগুলি আমরা একটু লিখে দিই। সেই 6টা কার্যাবলী কি আমি তোমাদেরকে একটু সবে দিয়ে দিই, একটু মনে রাখবে কেমন? ট্যাঙ্ক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, ট্যাঙ্ক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রতিষ্ঠান। পণ্য বিনিময় কথা তো আগেই বলেছি। বাজারজাতকরণ প্রসারমূলক কার্যক্রম। সুতরাং এই কাজগুলি হচ্ছে
পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে স্মুথলি করার জন্য বা যথাযথভাবে করার জন্য সম্পাদন করা হয়ে থাকে। একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ আমানত সংরক্ষণ করা, আমানত রাখা, এবং এই আমানতকৃত অর্থের একটা অংশ তাদের কাছে রেখে তারল্য সংরক্ষণ করে বাকি অর্থ অন্যদেরকে ঋণ হিসাবে বা বিভিন্ন ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক কাজে বা অন্যান্য যাদের প্রয়োজন সেই সমস্ত কাজে ঋণ হিসাবে সহায়তা প্রদান করে। সুতরাং ব্যবসায়িক কাজে ব্যবসায়ীরা যখন তাদের কার্যক্রম সম্পাদন করতে গিয়ে আর্থিক দৈন্যতা করে, তখন যে প্রতিষ্ঠানটা আর্থিক সহায়তা প্রদান করে থাকে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ব্যাংক, বা এই ব্যাংকের যাবতীয় কার্যকরী হচ্ছে ব্যাংকিং, যা পণ্য বিনিময় সহায়ক কার্যকরীর একটি গুরুত্বপূর্ণ অংশ। বীমা হচ্ছে ব্যক্তিগত এবং সম্পত্তির ক্ষতির হাত থেকে সুরক্ষা ব্যবস্থা। আবার বলছি, যে প্রক্রিয়ায় মানুষ তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বা পণ্যগত পণ্যের ঝুঁকি বা অনিশ্চয়তার হাত থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণ করে থাকে, সেটাকেই আমরা বীমা বলি। অর্থাৎ বীমা হচ্ছে সুরক্ষা ব্যবস্থা, পণ্যের সুরক্ষা ব্যবস্থা, মানুষের জীবনেরও সুরক্ষা ব্যবস্থা। অর্থাৎ মানুষের জীবন এবং পণ্যের সম্ভাব্য অনিশ্চয়তার হাত থেকে আর্থিক ক্ষতি পূরণের নিশ্চয়তা হিসেবে যে জিনিসটা কাজ করে সেটাকে বলা হয় বীমা। আর পরিবহন হচ্ছে আমার পণ্য সামগ্রী উৎপাদিত হয় ঢাকায়, আমার গ্রাহক সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে আছে, গ্রামে গঞ্জে পাড়া মহল্লা করে আছে, তাদের কাছে তারা পণ্যটা ভোগ বা ব্যবহার করবে। সুতরাং ঢাকার পণ্যটা বাংলাদেশে সর্বত্র পৌঁছানোর জন্য যে মাধ্যমটা সাহায্য গ্রহণ করতে হয় সেটা হচ্ছে পরিবহন। পরিবহন হচ্ছে পণ্য সামগ্রী নির্দিষ্ট স্থান থেকে বা উৎপাদকের স্থান থেকে বা শিল্প থেকে পণ্যটা গ্রাহকের পাওয়ার সুবিধার্থে বা ব্যবসায়ীদেরকে সেগুলো পুষিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় পরিবহন। গুদামজাতকরণ বলতে কি বুঝি? গুদামজাতকরণ হচ্ছে পণ্যের কালগত বা সময়গত যে অসুবিধা আছে সেই অসুবিধা দূর করার প্রক্রিয়াটি হচ্ছে গুদামজাতকরণ। অর্থাৎ একটা পণ্য দেখা নির্দিষ্ট সময় উৎপাদন হয় বা নির্দিষ্ট সময় আমরা পেয়ে থাকি, এই পণ্যটা সারা বছর যাতে ব্যবহার করা যায়, সেজন্য গ্রাহকের প্রয়োজন মেটানো যায়, প্রয়োজন পূরণ করানো যায়, সেই লক্ষ্যে যখন আমরা এগুলি সংরক্ষণের ব্যবস্থা করি সেটাকে বলা হয় গুদামজাতকরণ। আর বাজারজাতকরণ প্রসার হচ্ছে আমাদের পণ্যের প্রচারগত সমস্যা বা বাধা দূর করা। একটা পণ্য কিভাবে গ্রাহকের প্রয়োজন মেটাবে, সেটা কতটুকু গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম, সেটা যদি গ্রাহক অবহিত না হয় তাহলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্যটা যথাযথভাবে বিক্রয় হবে না এবং ব্যবসায়ী তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কখনোই সক্ষম হবে না। সুতরাং বাজারজাতকরণ প্রসারের কাজ হচ্ছে পণ্যকে পরিচিত করে তোলা এবং পণ্যের চাহিদা গ্রাহকের কাছে তুলে ধরা। সুতরাং বাণিজ্যের আওতা হচ্ছে পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী, উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা এবং এই ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সমস্ত সহায়ক কার্যক্রম আছে সেগুলি হচ্ছে সহায়ক সেবামূলক কার্যক্রম। আর বাণিজ্যের আওতাটা হচ্ছে এই টোটাল যে আলোচনা করলাম এর মধ্যে সীমাবদ্ধ। আজকের আলোচনা দীর্ঘায়িত করবো না, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো। তোমরা সবাই ভালো থাকবে। কোনো কমেন্টস থাকলে আমার কমেন্টসে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই উপস্থাপন করবে। ভালো থাকো। আল্লাহ হাফিজ।